মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যে ছোট গল্পটি পড়ে শোনাব সেটির নাম রিফিউজি মেয়ে। গল্পটি লিখেছেন প্রতিভা বসু। গৃহকর্ত্রীর কাছে বকুনি খেয়ে বিতাড়িত মেয়েটি ভেকু ভেকু রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। বাংলাদেশ থেকে এসেছে, দেখতে খুবই সুন্দর, একান্তভাবেই সরল এবং অজ্ঞ। পথঘাটও চেনে না। বয়স বড়জোর 14 কি 15। শাড়ি পরে বলে বড় দেখায়। পাশের ফ্ল্যাটের কাজের মেয়ে দামিনীর মা যেতে যেতে দাঁড়িয়ে পড়ে বলল, কি রে, এ সময় রাস্তায় ঘুরছিস, কাজ নেই? মেয়েটা কেঁদে ফেলে বলল, আমাকে তাড়িয়ে দিয়েছে। কেন, তুই কি করেছিলি? মাইনে চেয়েছিলাম। মাইনে চেয়েছিস বলি তাড়িয়ে দিল? সে কি কথা? 4 মাস কাজে লেগেছি, একটা টাকাও দেয়নি। তা তোর মাইনে কত? জানি না। জানিস না মানে? হাবা নাকি? মাইনে ঠিক করে কাজে লাগিসনি? বলেছিল অনেক দেবে, আর অমনিতি চলে এলি। এখানে তোর কে আছে? কেউ না। তবে তুই এলি কি করে? দালাল ধরি, টাকা দিই। এখানে তোর কেউ নেই, তবে তুই এলি কেন? ওখানে যে থাকা যায় না, ওরা টালায়, বিয়া বসতি চায়। কারা টালায়? কারা বিয়া বসতি চায়? জাতিগো দেশ। আমার একটা কাজ দিবা দিদি? দেব, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি দোকানে যাচ্ছি, ঘরে চিনি নেই, এখন দেরি করতে পারছি না, ফিরে আসি, পরে কাজের কথা বলবো। 2টো কাজ আছে আমার হাতে। দামিনীর মা দৌড়ে দৌড়ে চলে গেল। মেয়েটা দাঁড়িয়ে রইল। অন্য ফ্ল্যাট থেকে একজন ভৃত্য বেরিয়ে এলো, নাক ঝাড়ছিল। চোখ পড়ে গেল মেয়েটার দিকে। অমনি চোখ মুখ চকচকে দেখালো। বিগলিত গলায় বলল, আরে তুই এখানে কি করছিস? মেয়েটা বলল, যা খুশি তা করছি, তোমার কি? আর রাগ করছিস কেন? আমি কি তোকে কোনো খারাপ কথা বলছি? না, আমার খারাপ ভালো কোনো দরকার নেই। তোমার কাজে তুমি যাও, আমার দিকে চাইও না। চাইবো না? হে, না চেয়ে পারা যায়? তোকে যে আমি ভালোবাসি, তাকে তুই জানিস না? জানবো না কেন? খুব জানি, ভালো করেই জানি। ওই সকলে ভালোবাসা আমার জানা আছে। ভৃত্যটি এগিয়ে এসে কাঁধে হাত রাখল। মেয়েটি এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, আমাকে ছুঁবে না, কেউ ছুলে আমার ভাল লাগে না। কেন রে? ভৃত্যটির মুখ তেমনই বিগলিত। সে এদিক ওদিক তাকিয়ে ফস করে তার ব্লাউজের ভেতর হাত ঢুকিয়ে দিল। মেয়েটা একটা কামড় বসিয়ে দিয়ে দূরে সরে গিয়ে কাঁদতে লাগলো। এই ফ্ল্যাট বাড়িতে মোট 24টা ফ্ল্যাট। পায়রার খোপের মতো ঘরে ঘরে সব সংসার। প্রত্যেক বাড়িতেই কাজের লোক আছে, কোনো বাড়িতে পুরুষ, কোনো বাড়িতে মেয়ে। তাদের নানা রকম বয়স, নানা রকম চরিত্র। কেউ কেউ আজ আসে কাল যায়, আবার কেউ কেউ টিকেও যায়, আবার কেউ কেউ এ বাড়ি ও বাড়ি করে। ফ্ল্যাটে ফ্ল্যাটে কারোর সঙ্গে কারো ভাব ভালোবাসা নেই, থাকলেও মুখে মুখে। তবে ভাব ভালোবাসার প্রশ্ন না থাকলেও এর বাড়ির লোক সে ভাঙিয়ে নিচ্ছে, তার বাড়ির লোক সে ভাঙিয়ে নিচ্ছে, এটা প্রায় নিয়ম। নন্দিতা এ বাড়ির তেতলার একটা ফ্ল্যাটে থাকে। পেশা অধ্যাপনা, বিজ্ঞানের অধ্যাপিকা। স্বামী বছর 4 আগে কোনো অজানা অধরা অসুখে মারা যাবার পরেই এই ফ্ল্যাটের বাসিন্দা হয়েছে। আগে কলকাতার বাইরে ছিল। স্বামী ছিল মাইনিং ইঞ্জিনিয়ার।
বদলির চাকরি, ঘুরে ঘুরেই থাকতে হয়েছে তার সঙ্গে। তাই চাকরি করার পোষাতো না। মৃত্যুর পরে চেষ্টা চরিত্র করে কাজে বহাল হয়ে এখানে এসেছে, এই ফ্ল্যাট ভাড়া নিয়েছে। বিজ্ঞানের ভালো ছাত্রী, এমএসসিতে ফার্স্ট ক্লাস পেয়েছিল, পিএইচডিও করেছিল, গবেষণার কাজে নিয়োজিতও করেছিল নিজেকে। বিয়েটা হঠাৎই হয়ে গেল। কুণাল অর্থাৎ তার স্বামী তার কোনো আত্মীয় দাদার শ্যালক। সেই দাদার বাড়িতেই আলাপ, এবং অল্প দিনের আলাপেই পরস্পরের প্রতি অনুরক্ত হওয়া এবং দাদার মধ্যস্থতায় বিবাহ। কিন্তু সুখ সইল না। কপালদোষে মারা গেল কুণাল। নন্দিতা রিক্ত হয়ে ফিরে এলো কলকাতা। কিছুদিন মা বাবার কাছে থেকে চাকরি পাবার পরে চলে এসছে আলাদা বাড়িতে। সন্তানাদি হয়নি, একাই থাকে। প্রত্যেক ফ্ল্যাটের সঙ্গেই ছোট্ট একটি ব্যালকনি আছে সামনের দিকে। আজ ছুটির দিন, কলেজ নেই। নন্দিতা সেই ছোট্ট ব্যালকনিতে দাঁড়িয়ে এই দৃশ্য দেখল এবং চেঁচিয়ে ভৃত্যটিকে বকে উঠল, এই এই, ওটা কি হচ্ছে? ভৃত্যটি দৌড়ে পালিয়ে গেল। মেয়েটিও বকা শুনে উপর দিকে তাকিয়েছিল। ইঙ্গিতে তাকে ডেকে উপরে নিয়ে এলো। আদর করে বসিয়ে পিঠে হাত বুলিয়ে বলল, তোমার নাম কি? সে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, কমলা। বাহ, বেশ সুন্দর নাম। কোথায় থাকো? এই বাড়িরই একটা ফ্ল্যাটে ছিলাম, খেদিয়ে দিয়েছে। ও মা, কেন? এমন সুন্দর একটা মেয়েকে কে খেদিয়ে দিল? কতদিন ছিলে সেখানে? 3-4 মাস। 3-4 মাস রেখে তাড়িয়ে দিল? কি করেছিলে? কিচ্ছু করিনি। ওনার ছেলেটা কি ওষুধ খেয়ে নেশা করে আর সব কথাতেই মারতে ওঠে। ওর মাকেও মারে, আমাকেও মারিছে। সে কি? পেরাই তো মারে। দেখো না, এ দেখো, পিঠটা দেখো কেমন বাড়ি মারিছে লাঠি দিয়ে। অন্যদিন মা ঠেকায়, আজ আর ঠেকায়নি। কেন? বলেছিলাম এরম মারলি পরে আমি থাকবো নি, আমারে মাইনে দিয়ে দাও, আমি চলে যাই। বলতে মাও বলল, কুত্তার বাচ্চা, খাতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, আবার মাইনে। এই বলে মা খুব জোরে চড়মারি বলল, সাগর যে মারে খুব ভালো করে। তখন আমি বার হয়ে এলাম। চুপ করে থেকে নন্দিতা বলল, তা এখন তুমি কোথায় যাবে? জানি না। তোমার বাড়ি কোথায়? খুলনে। এখানে কোথায় থাকো? এখানে তো ওই ফ্ল্যাটেই ছিলাম। তোমার মা বাবা কোথায় থাকেন? সাহস গ্রামে। তা তুমি এখানে কেন? আমাকে পাঠিয়ে দিল যে দালাল দাদার সঙ্গে। দালাল দাদা? হ্যাঁ, টাকা দিলি বাংলাদেশ থেকে যে দালাল আমার এখানে নিয়ে আসে, সে আমার ডাক দাদা হয় সম্পর্কে। 200 টাকা দিয়ে মা বাবা তার সঙ্গে আমাকে পাঠিয়ে দিয়েছে। 3 মাসের খোরাক খরচও দিয়েছে। বলেছে কদিন তোমার বাড়িতে রাখো, এদিকে বন্দোবস্ত করে আমরাও পালাবো। তখন একটা ছোট্ট বাড়িটারি দেখে দিও, আমরা থাকবো। না, 1 মাস হতি না হতি দালাল দাদা বলল, তোকে বসে বসে আর কদিন খাওয়াবো, চল চাকরি করবি। এই বলে এই ফ্ল্যাটে দিয়ে গেল। এখানে বাসন মাজতে হয়, কাপড় কাচতে হয়, দাদা ওষুধ খেয়ে বমি করলি সেসব ধুতি হয়, আবার ঘর ঝাড়া মোছা রান্না করা সব তুমি করতে? সব আমি করতাম। নন্দিতা নিঃশ্বাস ফেলে বলল, বেশ তো ছিলে বাংলাদেশে, তা হঠাৎ চলে এলে কেন? আর যদি আসতেই হতো তবে তো মা বাবার সঙ্গে আসতে পারতে। আমি বড় হয়েছি যে, বড় মেয়ে যে ওখানে থাকতে পারে না। আমার খুব কষ্ট ছিল, বাড়ির থেকে বেরোতেই পারতাম না। তাও তো একবার হাত ধরে টানি টানি ঝোপের ধারে নিয়ে গিয়ে। মুখ নিচু করলো কমলা। নন্দিতা সেই প্রসঙ্গ থামিয়ে বলল, তো এখন তুমি কি করবে? আমি জানি না।
দামিনীর মা দিদি বলিছে 2টা কাজ আছে তার হাতে, আমাকে দিবে। রিক্সাওয়ালাও বলিছে তার হাতে অনেক বড় কাজ আছে, সঙ্গে গেলেই দিতে পারবে। তো ওর সঙ্গে জাতি আমার ভয় করে, কেবল কেমনি করি তাকায়, গায়ে ঠেস লাগায়। তা তুমি লেখাপড়া শিখেছ? না। কেন? আমার 2টা দিদি ছিল। বড় দিদিটা 10 ক্লাসে উঠেছিল, তারপর একদিন আর স্কুল থেকে ফিরল না। সে কি? হ্যাঁ, চুরি করে নিয়ে গেল। মা বাবা কাঁদি কাঁদি মরল, তবু চোরেরা দিদিকে ফেরত দিল না। ছোট দিদিটা 7-এ উঠেছিল, মা বাবা পড়া বন্ধ করে দিল, এক বুড়ার সঙ্গে বিয়া দেওয়া দিল তাড়াতাড়ি। সেজন্য আমাকেও আর বাড়ির বাইরে পাঠায় না। ঘরে কিছু কিছু পড়েছি, কুড়ির ঘরের নামতে জানি, যোগ বিয়োগ জানি, বাল্য শিক্ষা শেষ করেছি। তা তোমার বাবা ওখানে কি করেন? আমাদের কাঠের গোলা আছে, বাড়ি অনেক বড়। নারকেল গাছ আছে 24টা, সুপারি গাছ আছে 12টা, কিন্তু সব ওরা পাড়ি নিয়ে যায়, আমরা কিচ্ছু পাই না। বাবা বলে এখন কাঠের গোলাটাও ছোট হতে হতে এত ছোট হয়ে যাচ্ছে, সেটাও আর রাখা যাবে না। ছোট হচ্ছে কেন? চলে না নাকি? না, ওরা ভাগ নাই যে। বাবা তাই ঠিক করেছে সব ছাড়ি এখানে চলে আসবে। বিক্রি করার চেষ্টা করেছে, কেউ নিতে চায় না, বলে ছাড়িয়া যান, দেখে শুনে রাখবো। বাবা বলে দখল তো পাবেই ছাড়ি গেলে, আর কিনবে কেন? ভালো লোক খুঁজিছে, পালিয়ে দিয়া দেবে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমার কাছেই থাকো। তা কি কাজ করব? যা তোমার খুশি, একটু চা করে দেবে, ঘরটরগুলো গোছাবে, আর বাসন মাজবো, কাপড় কাচবো। না না, ওসব তোমাকে করতে হবে না। তুমি লেখাপড়া করবে, বই কিনে দেব, খাতা কিনে দেব, একটু এগুলে স্কুলে ভর্তি করে দেব। দিবে? বালিকা উল্লাসে হাততালি দিয়ে বলে উঠল কমলা, তুমি তুমি খুব ভালো, তোমাকে আমার খুব ভালো লাগছে। আমি তোমাকে কি বলে ডাকবো? সে তোমার যা খুশি। শোনো, আমার রান্না আমিই করি। একজন ঠিকে মেয়ে এসে অন্য সব কাজ করে দিয়ে যায়, তুমিও হাতে হাতে কিছু করবে, আমাকে রান্নার সাহায্য করবে। আর আর তোমাকে আমি মা বলি ডাকিব। মা? থমকালো নন্দিতা। মা ডাকের সঙ্গে এখনো তার পরিচয় হয়নি, নিজের ছেলে মেয়ে নেই বলেও হয়নি, আর এই কাঁচা চেহারায় কাজের লোকজনরা ডাকে না বলেও হয়নি। স্বামীর সঙ্গে থাকাকালীন সবাই বৌদি বলেই ডাকত, এখন দিদি ডাকে। ঠিকের কাজের মেয়েটি দিদিমণি বলে। অবশ্য ঠিক ঠিক সময়ে বিয়ে করলে, ঠিক ঠিক সময়ে সন্তান হলে এত বড় মেয়ে থাকতে পারত বই কি। চেহারা যতই ছিপছিপে হোক, যতই কাঁচা দেখাক, 43 বছর তো পূর্ণ হলো গত মাসে। বলল, সে তোমার যা খুশি ডেকো, আমি স্নান করতে যাচ্ছি, তুমি ততক্ষণে এই শাড়ি দুটো ভাঁজ করে রাখো, কেমন? শনিবার নন্দিতার ছুটির দিন, মানে অফ ডে। মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে দেখল কমলা শুধু তার শাড়ি দুটোই ভাঁজ করে রাখেনি, বিছানার এলোমেলো বেড কাভারটা সুন্দর করে টান টান করে দিয়েছে, ছড়ানো ছিটানো ড্রেসিং টেবিলটা ফিটফাট করেছে, এখন ঘর ঝাড় দিচ্ছে। তাকে দেখে একগাল হেসে বলল, মা, এই ঝাড়ুটা একদম খারাপ, ফুলই নেই, তুমি আর একটা ঝাড়ু কিনে দিও, তখন আমি খাটের তলাটলা সব ঝাড়ি দিব। নন্দিতা বলল, তুমি তো খুব কাজের মেয়েও দেখছি। মুক্তোর মতো দাঁতের পাটি দেখিয়ে সে হাসল। এখন থেকে আর তোমাকে রান্না করতেও দিব না, আমি রাঁধবো। বেশ তো, এখন কি খাবে বলো? সকালে কি খেয়েছো? সকালে কিছু তো খাইনি, সকালে তোরা মারি ছিল, বকিয়েছিল, চলে এলাম। আহা, এখনো খাওনি? চলো চলো, খাবে চলো। তা কি খেতে ভালোবাসো? ছোট্ট খাবার ঘরে এসে টুকটাক টেবিল সাজিয়ে নিয়ে বসলো নন্দিতা। পাশে ইলেকট্রিক টোস্টারে রুটি ভরতে ভরতে বলল, স্টোভ জ্বালতে পারো? জ্বালবো? ওই দেখো, কেটলিতে জল ভরা আছে, স্টোভ জেলে বসিয়ে দাও। জল ফুটলে
ঢেলে দাও পটে। তুমি চা খাও নিশ্চয়ই? কমলা লজ্জা লজ্জা হেসে বলল, চা আমি খুব ভালোবাসি মা। সব কথাতে অত মামা বলছো কেন? হ্যাঁ, ওই বাড়িতে আমি মাসিমা বলতাম। তাহলে আমাকে কেন মামা করছো? আসলে আমার মাকে আমি খুব ভালোবাসি তো। মাকে ছাড়িয়ে আসি কত কাঁদিছি। এখন মনে হতেছে আমি আমার মাকে আবার পেয়ে গেছি। মা গো, তুমি আমার মা হতে চাও না? ঢোক গিলে হাসল নন্দিতা। কথা শোনো মেয়ে, কেন চাইবো না? মা হতে কে না চায়? তবে স্টোভ ধরিয়ে চায়ের জল বসালো কমলা। ফুটলে বেশ নিপুণ হাতে পটে ঢালল। টোস্টার থেকে লাফিয়ে লাফিয়ে টোস্ট উঠতে দেখে ভূত দেখার মতো সে আঁতকে উঠল। দিন দশেক বাদে নন্দিতা যখন কলেজে আর কমলা যখন চান করে খেতে বসবে, সেই সময়ে দরজার বেল বেজে উঠল টুংটাং করে। দৌড়ে খুলতে গিয়েছিল, কিন্তু খুলল না। মা বলে গেছে চট করে দরজা খুলবে না, বুঝে শুনে খুলবে। এই কদিনে সে সত্যি নন্দিতার মেয়ে হয়ে গেছে। তার জন্য কত বই এসেছে, খাতা এসেছে, পেন্সিল এসেছে, সুন্দর সুন্দর স্কার্ট ব্লাউজ এসেছে। নন্দিতা বলেছে, অতটুকু মেয়ে, এখনই শাড়ি কি, ফ্রক পরো। সালোয়ার কামিজ কিনে দেবো পুজোর সময়। কমলা বলেছে, ফ্রকই তো পরতাম। মা বলিছে, আর ফ্রক না, এখন বড় হয়ে গেছ, দিন রাত আঁচল দিয়ে শরীর ঢাকি রাখিবা, নইলে পাজিগুলান তো গিলি খাবে। হেসে অস্থির। মা বলে আমাকে গিলি খাবে। একটা মানুষ আর একটা মানুষকে বুঝি গিলি খেতে পারে বলো? নন্দিতা থামিয়ে দিয়ে বলেছে, আর শোনো, ওরকম অপরিষ্কার হয়ে থাকবে না। সকালে উঠে ব্রাশ দিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে মাথা আঁচড়ে তারপর চায়ের টেবিলে এসে বসবে, বুঝেছ? কমলা এখন নন্দিতার পাশে বসেই খায়, পাশের খাটে ঘুমোয়। সুন্দর চেহারা, আরো সুন্দর দেখায়। নন্দিতা যদি তাকে নিজের মেয়ে বলে পরিচয় দেয় কোথাও, অবিশ্বাস হবে না কারো। পোশাক পরিচ্ছদও তার উপযুক্তই, আদব কায়দাও শেখায়। লোকজন এলে হেসে বলে, পুষ্যি নিয়েছি, ভালো করিনি। তারপর বলে, একা থাকি, মেয়েটা এসে আমাকে ভরে দিয়েছে। সত্যিই ভরে দিয়েছে। কুণাল নেই, সে আছে, কি শূন্যতা। সন্তান হয়নি বলে কোনোদিন কোনো ইচ্ছে কাতর করেনি, কিন্তু কুণাল চলে যাওয়ার পরে অনেকবার মনে হয়েছে একটা থাকলে ভালোই হতো। সেই ইচ্ছেই হয়তো ভগবান পূরণ করে দিয়েছেন মেয়েটাকে পাঠিয়ে। নইলে সে এসি মা বলে ডাকতে চাইল কেন? কই, কেউ তো বলে না। অনেক ইতস্ততা করে শেষ পর্যন্ত কমলা খুলেই দিল দরজাটা। মাকে তো এইরকমই খুলতে দেখে সে। বরং সে যদি খুলতে গিয়ে কে কে বলে চেঁচায়, মা রাগ করে, বলে, ওরকম কে কে করো না, ওটা অভদ্রতা। দিনের বেলা হয় কি, রাত্রিবেলা হলেই আমাকে না ডেকে খুলবে না। খুলেই দেখল তার দালাল দাদা দাঁড়িয়ে আছে। হাসি মুখে বলল, তুই ও বাড়ি ছেড়ে এসছিস, বেশ করেছিস, ভালো খবর আছে বুঝলি। কমলা খুশি হয়ে বলল, ভালো খবর? কি খবর দালাল দাদা? আরে তোর মা বাবা এসেছে। হ্যাঁ, মা বাবা এসেছে? কোথায়, কবে? আনন্দে লাফিয়ে উঠল কমলা। চল দেখবি, নিয়ে যায় তোকে। অখন? অখন কি করি যাব? এখানে আমি একজন মা করেছি, মা খুব ভালো, আমাকে কত ভালোবাসিছে, লিখাচ্ছে, পড়াচ্ছে। এই দেখো দেখো, জামা কিনে দিচ্ছে, আবার বলিছে গানের স্কুলে ভর্তি করে দিব। আমি একদিন আপন মনে গান করছিলাম, মা শুনে বলল, তুমি এত সুন্দর গান করো, এত সুন্দর গলা, ঠিক আছে, তোমাকে আমি গানের স্কুলে ভর্তি করে দিব। সেই মা এখন কলেজে পড়াতে গেছে, বাড়ি খালি, আমি তো এখন যেতে পারবো না। দাদার হাত জড়িয়ে ধরল সে, বিকালে আসিবা।
আমার মন কেমন করতেছে মা বাবার জন্য। এই মা কলেজ থেকে আলি, আমি জিজ্ঞাসা করি রাখবো, তুমি নিয়ে যাবা আমাকে? আরে বোকা, তোর মা বাবা তো রাস্তায় দাঁড়িয়ে আছে, এক্ষুনি চলে আসবি দেখা করে। কতক্ষণ? 2 মিনিটের ব্যাপার। হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে আছে? কই, কোন রাস্তায়? চলো তাদের গিয়ে নিয়ে আসি ঘরে। কমলা বেরিয়ে এলো, দরজাটা টেনে দিয়ে তরতর করে সিঁড়ি বেয়ে নামলো দাদার সঙ্গে। কিন্তু সিঁড়ির মুখে এসে দেখলো কেউ নেই। দাদা বলল, আরে এই গলিতে নয়, ওই বড় রাস্তার মুখে দাঁড়িয়ে আছে। কমলা চিন্তিত হয়ে বলল, বড় রাস্তার মুখে? সেখানে যাতে আসতে তো সময় লাগবে, ঘর যে খোলা রইল। আরে কিচ্ছু হবে না, এইটুকু সময়ের মধ্যে কি হবে, এখনই তো ফিরে আসবে। না দাদা, আরে বেশ, চল চল, কিচ্ছু হবে না। প্রায় জোর করেই দাদা তাকে গলির মুখে নিয়ে এলো। ছোট্ট গলি, রাস্তার মুখে আসতে 1 মিনিট লাগে না। দেখা গেল একটি ট্যাক্সি অপেক্ষা করছে, ঠেলে ঢুকিয়ে দিল তার মধ্যে। সঙ্গে সঙ্গে স্টার্ট দিল ড্রাইভার। কমলা চেঁচিয়ে উঠতে গিয়েছিল, মুখে চেপে ধরে শুইয়ে দিল সিটের উপর। তারপর কোথায় যে তাকে নিয়ে এলো কিছুই সে জানতে পারল না। অঘরে ঘুমিয়ে থাকলো। যখন চোখ খুলল, নিজেকে একটা ছোট্ট কুঠুরির মধ্যে আবিষ্কার করে সে অবাক হয়ে গেল। এসেছিল দুপুরবেলা, এখন প্রায় সন্ধ্যা। চারদিকে তাকিয়ে প্রায় হাহাকার করে কেঁদে উঠে বলল, আমি কোথায়, আমি কোথায়? একজন বয়স্কী মহিলা মোটা শরীরে থপথপিয়ে এগিয়ে এসে বলল, মোলজা, একেবারে নেকি, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এই রিফিউজি মেয়েগুলোনের ঢং দেখলে মরি আর কি। কয়েকদিনের মধ্যে তো শেষে নাগর নাগর করে হেঁদিয়ে মরবি। নে ওঠ, মুখ হাত দিয়ে সাজ করে নে। সুন্দর মেয়ে বলে তো মিনসে কমাসে কম টাকা নিল না, আজ থেকে সেটা উসুল করতে হবে তো। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন। আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না। নমস্কার।